ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই। বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্ক হার 1% কমে 19। মার্কিন কাঁচামালে তৈরি পোশাকে থাকছে না কোনো ট্যারিফ। এবার দীর্ঘ ছুটির কবলে পড়ছে তৈরি পোশাক খাত। ফেব্রুয়ারি মার্চে মিলছে মাত্র 35 কর্মদিবস। চট্টগ্রাম বন্দরে আন্দোলনের কারণেও ক্ষতির মুখে রফতানি। রফতানি মন্দা কাটাতে আশা জাগাচ্ছে ওষুধ, প্রকৌশল, বাইসাইকেল। বৈচিত্র্য আসছে পণ্য বাজারে। টেকসই প্রবৃদ্ধির জন্য নীতি সহায়তার তাগিদ। নির্বাচনের বাজেট ৩,১৫০ কোটি টাকা। আসন প্রতি খরচ 10.৫ কোটি। সিংহভাগই আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দ। অতিরিক্ত মানতে নারাজ ইসি। এবং আমলাতান্ত্রিক জটিলতায় এখনো ভাগ হচ্ছে না এনবিআর। ব্যর্থতা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। নির্বাচিত সরকারকে দায়িত্ব নেওয়ার তাগিদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বাংলাদেশি পণ্যে আরোপিত শুল্ক হার 20% থেকে কমিয়ে 19% করেছে যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় দেশটি থেকে আমদানি করা তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রফতানিতে থাকছে না কোনো শুল্ক। সোমবার ওয়াশিংটনে সই হওয়া চুক্তিতে নিটওয়্যার এগিয়ে থাকলেও ওভেন খাতের রপ্তানিকারকরা সন্তুষ্ট নন। প্রতিযোগিতা ধরে রাখতে অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিকল্প বড় বাজারগুলোতে মুক্ত বাণিজ্য চুক্তি তাগিদ বিশ্লেষকদের। MS আরাফিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির একক বড় বাজার। গেল 2024-25 অর্থ বছরে দেশটির বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে 8.69 বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ওভেন পোশাক 4.95 আর নিটওয়্যার রপ্তানি হয়েছে 2.60 বিলিয়ন ডলারের। এই বাজারটিতেই গেল বছর এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। বাণিজ্য ঘাটতি কমাতে বোয়িং, প্রযুক্তি ও কৃষি পণ্য সহ বেশ কিছু পণ্য আমদানির শর্তে দর কষাকষির মাধ্যমে 35 এবং সবশেষ 20% শুল্ক কমিয়ে আনে সরকার। দীর্ঘ 9 মাস আলোচনার পর এবার চূড়ান্ত হয়েছে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। সোমবার ওয়াশিংটনে স্বাক্ষর হওয়া চুক্তিতে পাল্টা শুল্ক 1% কমে হয়েছে 19%। নতুন সমীকরণে ভারত এগিয়ে থাকলেও বাকিদের কাছাকাছি অবস্থানে বাংলাদেশ। সবশেষ অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে 34 কোটি 60 লাখ ডলারের তুলা আমদানি করেছেন বাংলাদেশি উদ্যোক্তারা, যা আগের অর্থ বছরে ছিল 27 কোটি 80 লাখ ডলারের। অর্থাৎ মোট তুলা আমদানির 10%ই এসেছে মার্কিন বাজার থেকে। নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্রের তুলা ও কৃত্রিম তন্তু ব্যবহার করলে তৈরি পোশাকে শূন্য শুল্ক সুবিধা পাবে ঢাকা। আমেরিকান ম্যাটেরিয়ালস অনেক বেশি ভালো। আমরা যদি আমেরিকা থেকে তুলা এনে আমরা নিট ফ্যাক্টরিগুলি, আমাদের যে স্পিনিং এবং আদার্স টেক্সটাইলগুলি যদি আমরা পরিচালিত করতে পারি, তাহলে আমরা টেরিফ 0% চলে আসবে। এটা আমাদের গার্মেন্টস সেক্টরে এবং দেশের জন্য অনেক বেশি উপকার আসবে এবং আমাদের গার্মেন্টস সেক্টরের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। অর্থনীতিবিদরা বলছেন, এই চুক্তিতে প্রতিবেশী দেশগুলোর কাছাকাছি অবস্থান হলেও মার্কিন তুলার বাড়তি দাম চাপ বাড়াবে পোশাক শিল্পে। প্রতিযোগিতা ধরে রাখতে অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিকল্প বড় বাজারগুলোতে মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ তাদের। আমাদের অন্যান্য দেশের সাথেও এগুলো করতে হবে। ASEAN, RCEP, ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও আমাদের করতে হবে। এই জন্য আমাদের নেগোশিয়েটিং ক্যাপাসিটি এগুলো বাড়ানো, নেগোশিয়েটিং পুল যেটা হচ্ছে সেটা আরও শক্তিশালী করে, ক্যাপাসিটি বিল্ডিং। সো আমাদের অভ্যন্তরীণ এবং বৈদেশিক এই দুই দিকেই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে। আঞ্চলিক যে আমাদের একটা ভারসাম্য বজায় রাখা। ঢাকা ওয়াশিংটন আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির পর নতুন চুক্তি কার্যকর হবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে রফতানিতে ভাটা পড়লেও আশার আলো সচরাচর আলোচনার বাইরে থাকা বেশ কিছু খাতের পণ্যের ঊর্ধ্বমুখী রপ্তানি প্রবণতা। বিশেষ করে প্রকৌশল পণ্য, বাইসাইকেল, ওষুধ, জাহাজ, চামড়াজাত পণ্য এবং কৃষিভিত্তিক কিছু নতুন পণ্যের রফতানি প্রবৃদ্ধি ভবিষ্যতের বাজার বৈচিত্র্যের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির জন্য নীতিগত সহায়তা আর বাজার সম্প্রসারণ অব্যাহতের তাগিদ দিচ্ছেন তারা। ফরহাদুর রহমানের রিপোর্ট। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, চলতি 2025-26 অর্থ বছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে বাংলাদেশের পণ্য রফতানি আয় দাঁড়িয়েছে 28.41 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় 2% কম।
মোট রফতানি কমলেও আশার আলো সচরাচর আলোচনার বাইরে থাকা বেশ কিছু খাতের পণ্যের ঊর্ধ্বমুখী রফতানি প্রবণতা। অর্থবছরের প্রথম 7 মাসে সবচেয়ে বড় ইতিবাচক চমক এসেছে প্রকৌশল পণ্য থেকে। খাতটির রফতানি বেড়েছে প্রায় 26%, আয় হয়েছে 36 কোটি 94 লাখ মার্কিন ডলার, যার মধ্যে রয়েছে বৈদ্যুতিক সরঞ্জাম, কপার ওয়্যার ও যন্ত্রাংশ। একই সঙ্গে বাইসাইকেল রফতানিতেও রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই খাতে আয় বেড়েছে 31%-এর বেশি। রফতানি হয়েছে 8 কোটি মার্কিন ডলারের বেশি। বেড়েছে ওষুধ রফতানিও। এই সময়ে খাতটি থেকে আয় হয়েছে প্রায় 14 কোটি মার্কিন ডলার, প্রবৃদ্ধি দাঁড়িয়েছে 5%-এর বেশি। ইপিবির তথ্য মতে জাহাজ, চামড়াজাত পণ্য, জুট ইয়ার্ন ও জুট ব্যাগ, ক্র্যাব, চিংড়ি ও জীবন্ত মাছ, এমনকি গুঁড়া মশলা, ফলমূল ও শাকসবজির মতো খাতেও রফতানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। এদিকে চলতি অর্থ বছরের 7 মাসে চীনের রফতানি বেড়েছে প্রায় 20%, যা থেকে আয় হয়েছে 49 কোটি 3 লাখ মার্কিন ডলার। এছাড়া পোল্যান্ডের রফতানি বেড়েছে 7%-এর বেশি। নির্দিষ্ট পণ্যের উপর নির্ভরতা কমিয়ে রফতানি বৈচিত্র্য বাড়াতে পারলে দীর্ঘমেয়াদী টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রপ্তানি আয় কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশের রপ্তানি আয় একক পণ্যের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। বাংলাদেশের রপ্তানি আয় কয়েকটা নির্দিষ্ট বাজারের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। বাজার সম্প্রসারিত করতে হবে, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে হবে। ট্রেডিশনাল যে প্রোডাক্টগুলো আমরা রপ্তানি করে থাকি সেটা থেকে বের হয়ে আসতে হবে। আঞ্চলিকভাবে অনেক পণ্য কিন্তু এখন উৎপাদন করা হচ্ছে, আঞ্চলিকভাবে অনেক পণ্য কিন্তু তৈরি করা হচ্ছে, সেগুলোকে আপনার রপ্তানি ব্যবস্থা করতে হবে। তৈরি পোশাক খাতে সাময়িক চাপ থাকলেও অপ্রচলিত ও নতুন পণ্যের রফতানিতে গতি এলে দেশের বৈদেশিক আয় কাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ফরহাদ রহমান, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করছেন আইজিপি বাহারুল আলম। সরাসরি যাচ্ছে সেখানে। পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে 1,87,603 জন পুলিশ সদস্য। আপনারা জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। 27,995টি লাইসেন্সকৃত অস্ত্র থানায় জমা নিয়েছি। এই নির্বাচনে নিরাপত্তা রক্ষায় পুলিশ ছাড়াও এবং সর্বোপরি আনসার সবচাইতে বড় সংখ্যায় নির্বাচনের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী হচ্ছে আনসার। তাদের সংখ্যা প্রায় 6 লক্ষ। নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে কথা বলছিলেন আইজিপি। ব্রিফিংয়ের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ঠাকুরগাঁয় গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে তার বক্তব্যে। মনে হচ্ছে যে কম বেশি অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং তাদের নিজস্ব স্বকীয়তা রক্ষা করে নির্বাচনটা যেন হয় সেভাবেই তারা কাজ করেছেন। আমি খুব আশাবাদী যে এখানে নির্বাচন ভালো হবে, এটা আমরা আশা করছি। স্যার, একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। সেটা হচ্ছে যে সারা দেশের বিভিন্ন আসনে বিএনপির কয়েকজন ক্যান্ডিডেট বলছে যে নির্বাচনে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ার একটা সম্ভাবনা দেখছেন। সেটা কি ইন্ডিভিজুয়াল প্রার্থী নাকি বিএনপির স্ট্যান্ডগতভাবে মনে করেন এটা ইঞ্জিনিয়ারিং? আমি এখন পর্যন্ত আমাদের দলগতভাবে সেই ধরনের কোনো চিন্তা ভাবনা আমরা করিনি। তবে কিছুটা বললাম না, কিছুটা উদ্বেগ থেকেই যায়, উদ্বেগটা থেকেই যায় এই জন্যে যে বিগত 15 বছরে নির্বাচনে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে যে একটা যে ভালো ইলেকশন হতে পারে এটা অনেকে ভাবে না। মাথার মধ্যে সবসময় আপনার ওইটা কাজ করে যে বোধহয় কিছু হবে। তবে আমি এখন পর্যন্ত দেখেছি আপনার সামগ্রিকভাবে তাতে করে আমার মনে হয় যে ইলেকশনটা ভালো হবে। আর ইঞ্জিনিয়ারিং ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোন ইনফ্লুয়েন্স করতে পারবে। এমনি যেটা অভিযোগ করা হয় সাধারণত মাঠ প্রশাসন সাজিয়েছে আপনাদের প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামী, তারা মাঠ প্রশাসন এই অভিযোগটা কারা করে? এই অভিযোগটা কারা করছে? বিভিন্ন গণমাধ্যমে আসছে। আমি এই জিনিসটাকে আপনার ঠিক ওইভাবে দেখি না। আমি মনে করি যে সরকারি কর্মচারী কর্মকর্তা তারা তাদের দায়িত্ব পালন করবেন,
রাজনৈতিক মতামত অনেকেরই থাকতে পারে, কিন্তু যখন আপনার দায়িত্ব আসে সেই দায়িত্ব পালন করতে আপনার সকলেরই উচিত হবে আপনার অ্যাজ পার রুলস সকল দায়িত্ব পালন করা। আর এবার আপনার চেক অ্যান্ড ব্যালেন্স, কাউন্টার ব্যালেন্স এমনভাবে আছে যে যাতে করে এই তথাকথিত ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনাটা আমি খুব বেশি দেখি না। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে যে ফলাফল যেটাই আসুক, হয়তো শুক্রবারের মধ্যে ফলাফল পেয়ে যাবে, বিএনপি আসলে ফলাফলটাকে স্বাগত জানাবে? যে আমরা সবসময় আপনার স্বাগত জানিয়েছি। আমরা আজ পর্যন্ত কোনো নির্বাচনের অতীতেও আমরা কখনো নিগেট করে দিইনি। আমরা আলটিমেটলি মনে আছে আপনাদের যে আমরা যেবার আপনার 30টা আসন পেলাম, সেটা হচ্ছে 2008-এ। আমরা তখনই পার্লামেন্টে গেছি, উই অ্যাকসেপ্টেড ইট। ঠাকুরগাঁওয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন বিএনপি মহাসচিব। বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভি ফেসবুক পেজে। নির্বাচন উপলক্ষে টানা 4 দিনের ছুটিতে বাড়ি ফিরছেন সাধারণ মানুষ। সে খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী, যাচ্ছি তার কাছে। ঈদযাত্রার পুনরাবৃত্তি, অর্থাৎ সাধারণত উৎসব মুখর কোনো দিন আসলে সাধারণ মানুষ যেভাবে সড়কে নেমে আসে, সেইভাবেই ঠিক একইভাবে নির্বাচনের ছুটিতে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ সড়কে নেমেছে, বাড়ির পানে ছুটছেন। আমরা রয়েছি গাজীপুরের মাওনা চৌরাস্তায়। একটু জানি রাখি, এটি একটি শিল্পাঞ্চল। সেই শিল্প প্রতিষ্ঠানগুলো কিন্তু গতকালই আসলে ছুটি ঘোষণা করা হয়েছে। 4 দিনের ছুটি পেয়েছেন এবং এখানকার যে নির্দেশনা সেটি কিন্তু যিনি যে এলাকার ভোটার তিনি সেই এলাকায় যাবেন এবং বহিরাগতরা এলাকায় থাকার কিছুটা বিধিনিষেধ দেওয়া হয়েছে এবং সেই লক্ষ্যেই সাধারণ মানুষজন এখানে কিন্তু ভোট দেওয়ার উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি আসলে বাড়ির পানে ছুটছেন। আমরা একটু জানি রাখি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উপর রয়েছে। আমরা দেখছি বাসের যে এক ধরনের ঘাটতি, যানবাহনের ঘাটতি, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যেখানে যেই ধরনের পরিবহন পাচ্ছেন, ছোট বড় বিশেষ করে পিকআপ এবং লেগুনা, সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশাতে চড়েও কিন্তু সাধারণ মানুষ বাড়ির পানে ছুটছেন। সেক্ষেত্রে একটি অভিযোগ তারা করেছেন যে অতিরিক্ত ভাড়ার অভিযোগ তারা করেছেন। সাধারণত ঈদ আসলে আমরা এরকম দৃশ্য দেখতে পাই যে সড়কে যানবাহনের চাপ এবং যাত্রীদের চাপ বেশি থাকার ফলে কিন্তু আসলে এখানে যে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ থাকে সেটি কিন্তু এবারও একই দৃশ্য। সাধারণ শ্রমিক যারা রয়েছেন তারা আসলে যে অভিযোগ যেটি করছেন যে দীর্ঘক্ষণ সকাল থেকে আসলে এখানে দাঁড়িয়ে আছেন, কখন আসলে তারা বাস নিজের পরিবহন পাবেন, পরিবহনে চড়ে বাড়ির পানে ছুটবেন। কেউ কেউ কিন্তু নিজের 1 থেকে 1.5 বছর বয়সী বাচ্চাদের নিয়েও কিন্তু এখানে এসেছে। আমরা দেখছেন যে সাধারণ মানুষ এখানে এসে কিন্তু অভিযোগ দিচ্ছেন যে তাদের যে অতিরিক্ত ভাড়া, যে কারণে কিন্তু তারা গাড়িতে উঠতে পারছেন না, যার ফলশ্রুতিতে কিন্তু বিশেষ করে বাসের ছাদে এবং যেই ধরনের যেভাবেই পারছেন ছোট বড় যানবাহনে চড়ে কিন্তু বাড়ির পানে ছুটছেন। তাদের সবার উদ্দেশ্য এক, উৎসব মুখর পরিবেশে নির্বাচনের যে আমেজ সেটি তারা উপভোগ করতে চান এবং পরবর্তীতে যেই ধরনের উৎসব, যেই ধরনের আসলে ঈদযাত্রা হয়ে থাকে সেগুলোতে যেন সরকার আরো কঠোর নজরদারি রাখে, এমনটা তারা বলছিলেন। তো এই ছিল গাজীপুর থেকে এই নির্বাচন উপলক্ষে ঘরমুখ মানুষের সবচেয়ে খবর আছে। ছুটিতে ঘরমুখী মানুষের খবর জানতে এতক্ষণ সরাসরি ছিলাম গাজীপুরে। এবার বন্ধ বাণিজ্যের খবর। ট্যারিফ জটিলতায় অর্ডার কমে যাওয়ার ঝুঁকিতে থাকা তৈরি পোশাক খাত এবার পড়তে যাচ্ছে দীর্ঘ বন্ধের কবলে। নিয়মিত সরকারি ছুটি, জাতীয় নির্বাচন এবং ঈদের বন্ধের কারণে ফেব্রুয়ারি মার্চ 2 মাসে মাত্র 35 কর্মদিবস পাওয়া যাচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতির কারণে ক্ষতির মুখে গুরুত্বপূর্ণ এই শিল্প। 7 অক্টোবর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এমনিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফের কারণে কিছুটা সংকটের মুখে দেশের তৈরি পোশাক খাত। বিদেশি বায়ার প্রতিষ্ঠানগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত অর্ডার। যা অর্ডার আসছে তা শিপমেন্ট করতে দেখা দিচ্ছে নানা জটিলতা। বিশেষ করে চলতি ফেব্রুয়ারি এবং আগামী মার্চ জুড়েই থাকছে একাধিক সরকারি বন্ধ। ফেব্রুয়ারি মার্চে প্রায় 1 মাস আমরা কাজ ছাড়া বেতন দিতে হবে। একটা ফ্যাক্টরি এটার জন্য প্রচণ্ড চাপ
চাপে অনেক ফ্যাক্টরি এই সামাল দিতে পারবে না এটা। 11 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিনের সরকারি বন্ধ। এর আগে 4 ফেব্রুয়ারি ছিল পবিত্র শবে উপলক্ষে সরকারি ছুটি। নেক্সট সিজনে যেগুলো আসতেছে সেগুলো কিন্তু আমাদের অর্ডার এখনো পর্যন্ত নির্বাচনের সময়ের জন্য, কারণ আমরা কিন্তু তেমন কোনো অর্ডার এই পর্যন্ত ধরে নিতে পারছি না। আশা করি আপনার ইলেকশন আমরা মোটামুটি একটা ভালো একটা কোয়ান্টিটি পাবো, এবং বায়ারও আমাদেরকে হোপ দিচ্ছে মানে ইলেকশন শেষ হয়ে গেলে তারা অর্ডারগুলো প্লেস করবে। আশা করি আমরা যে ধারাবাহিকতাটা আছে সেটা পুনরুদ্ধার করে ভালোভাবে আমরা চালিয়ে যেতে পারবো। এর মাঝে চট্টগ্রাম বন্দরে টানা 7 দিন ছিল শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি। বিজিএমই এর তথ্য অনুযায়ী 28 দিনের ফেব্রুয়ারি মাসে কর্মদিবস পাওয়া যাবে মাত্র 16 দিনের মতো। নির্বাচন ছাড়াও শুক্র, শনিবার এবং 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস আর 31 দিনের মার্চ মাসে পবিত্র ঈদ উল ফিতরের যেমন টানা 5 দিনের বন্ধ থাকবে, তেমনি যুক্ত হবে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি বন্ধ। র মেটেরিয়াল আসাতে যদি ইন্টারাপ্ট করে, এক্সপোর্টের টাইমে কাস্টমারে আগেভাগে আমাদের মাল নেওয়ার জন্য যে অর্ডারগুলো কমপ্লিট করছে সেই মালটা যদি সঠিক সময় দিতে না পারি, অর্ডার ক্যান্সেলেশন, ডিসকাউন্ট, নানা রকম ঝামেলা সমস্যার মধ্যে আমরা আবর্তিত হব। এটা শুধুমাত্র ইনস্ট্যান্ট অর্ডার না, আগামী দিনের জন্য যে কাস্টমার আমাদেরকে অর্ডার দেওয়ার জন্য তারা বিমুখ হিসেবে থাকবে, কারণ আমাদের কম্পিটিটর অনেক। রাজধানী ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে স্বতন্ত্র 2160টি গার্মেন্টসে 33 লাখ এবং বন্দরনগরী চট্টগ্রামের 464টি কারখানায় 11 লাখ শ্রমিক কর্মরত রয়েছেন। এর বাইরে দেশের 8টি ইপিজেডে 600 গার্মেন্টস কারখানা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকারের আমলে আর ভাগ হচ্ছে না এনবিআর। ব্যবসায়ী, বিশ্লেষক সব পক্ষের সমর্থন থাকার পরও আমলাতান্ত্রিক জটিলতায় তা কার্যকর করতে না পারাকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। চূড়ান্ত পর্যায়ে এসে ঝুলে যাওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব নির্বাচিত সরকারকে নিতে হবে বলছেন তারা। MS আরেফিনের আরও একটি রিপোর্ট। রাজস্ব আয় বাড়িয়ে অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি কর আদায়ে দীর্ঘদিনের অস্বচ্ছতা দূর করতে গেল বছর 12 মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা 2 বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে সরকার। এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে কঠোর আন্দোলনে নামেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। অচল হয়ে পড়ে আমদানি রপ্তানি কার্যক্রম। পরে সিদ্ধান্ত সংশোধন করে 1 সেপ্টেম্বর জারি করা হয় পরিমার্জিত অধ্যাদেশ। সাময়িক বরখাস্ত সহ বাধ্যতামূলক অবসরের মতো শাস্তির আওতায় আনা হয় আন্দোলনকারীদের। মন্ত্রণালয় সূত্র বলছে, সবশেষ চলতি ফেব্রুয়ারির 1 তারিখ এনবিআরকে ভাগ করা নিয়ে সচিব পর্যায়ের বৈঠকেও নেওয়া যায়নি চূড়ান্ত সিদ্ধান্ত। বিভক্ত এনবিআরের 2 বিভাগে সচিব হবেন কোন ক্যাডার থেকে, এমন প্রশ্নের উত্তর না মেলায় ঝুলে গেছে এর বাস্তবায়ন। সেক্রেটারি লেভেল মিটিংয়ে এরকম একটা বিরাট একটা কাজ, যেটা ওনারা সিদ্ধান্ত নিতে পারেন না, ওটাকে পোস্টপোন করেছে। আচ্ছা, আগামী সরকার সেটা, তাহলে এখন এটা আগামী সরকারের উপরে ছেড়ে দিয়েছে। জাতীয় স্বার্থে দীর্ঘ সময়েও এই আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে না পারার দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে বলে মনে করেন কর ব্যবস্থা পুনর্গঠন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের চেয়ারপারসন। এরকম একটা বড় কাজ, এটাকে প্রায়োরিটি দেওয়া উচিত, প্রাধান্য দেওয়া উচিত ছিল ওনাদের কাজের মধ্যে। সরকার লেভেলে এটা একটা ওই মোবিলাইজেশনটা হয় না। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের ব্যর্থ উদ্যোগ নির্বাচিত সরকারকে এগিয়ে নেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের। ঘুমন্ত মানুষের মতো একটা ঋণ ফাঁদের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এটা তো রাজনৈতিক সরকারের জন্য এটা তো সুইসাইডাল হবে। সুতরাং তাদেরকে এটার উপরে প্রথমেই তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নজর দিতে হবে এবং একটা সর্বজন গ্রাহ্যভাবে একটা ভালো সিস্টেম, যেখানে আমরা এনবিআরের যারা আছেন তাদেরও একটা আমরা প্রণোদিত করতে পারি, মানসিকভাবে তাদেরকে মোটিভেট করতে পারি। এদিকে 2 ভাগ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে জড়িত কর্মকর্তাদের বেতন 2 ধাপ কমানোর মতো লঘুদণ্ড দিয়ে ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। দুয়ারে কড়া নাড়ছে নির্বাচন। বিরাট বাজেটের এই নির্বাচনে কোন খাতে কত অর্থ ব্যয় এবং তা কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা বলছেন, গণভোটের পেছনে 1070 কোটি টাকা খরচ হলেও মাঠ পর্যায়ে নেই তার পূর্ণ বাস্তবায়ন। আর কমিশন বলছে, নির্বাচন আয়োজনে 3150 কোটি টাকা খুব একটা বেশি না। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। মাত্র 2 বছরের ব্যবধানে আবারও দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। তবে এবার সঙ্গে রয়েছে গণভোট।
কেমন খরচ হচ্ছে এবারের নির্বাচনে তার খাতোয়ারি বিশ্লেষণে দেখা যায় ৩,১৫০ কোটি টাকার আকাশচুম্বী এ বাজেটের সিংহভাগই খরচ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পেছনে, যার পরিমাণ ১,৪০০ কোটি টাকা। পোস্টাল ব্যালটে ১২৩টি দেশের ১৫,৩৩,৬৮২ জন ভোটারের প্রতিজনের পেছনে খরচ হয়েছে ৭০০ টাকা করে। মোট বাজেট ভাগ করলে দেশে ভোটার প্রতি মাথাপিছু খরচ ২৬৪ টাকা। আর যে গণভোট নিয়ে এত আয়োজন, তাতে ব্যয় ধরা হয়েছে ১,০৭০ কোটি টাকা। নির্বাচন কমিশন বলছে গণভোটের কারণে খরচ বাড়লেও ভোট আয়োজনের ব্যাপ্তির তুলনায় ৩,১৫০ কোটি টাকা বেশি না। সব কিছু মিলে আমরা আমাদের আয়োজনটা এত বেশি ব্যাপক, সেই ব্যাপকতার তুলনায় নির্বাচন কমিশন মনে করে কি বলে যে একবারে ন্যূনতম পর্যায়ে যেটি না করলেই নয়, সেই ব্যয়টি আমরা এবার করতে যাচ্ছি। ব্যালট থেকে শুরু করে জনশক্তি নিয়োগ সব জায়গায় দূরদর্শিতা ও প্রচারণার ঘাটতিকে দোষে বিশ্লেষক বলছেন নির্বাচনী ব্যয় কমানোর যথেষ্ট সুযোগ ছিল, এখনো আছে। সৃজনশীলভাবে চিন্তা করলে খরচ কমানোর অনেক সুযোগ ছিল এবং এটা আছে, এখনো আছে। গত ২৫ বছরে দেশে নির্বাচনী ব্যয় বেড়েছে ৪৩ গুণ। একেবারে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নির্বাচন। সংসদ শুধু খালি চেয়ার পূরণের না হয়ে তা হোক জনআস্থার, জবাবদিহিতার। দেশবাসীর পকেটের হাজারো কোটি টাকা ব্যয়ে নির্বাচিত পরবর্তী সরকারকে সফল হতে হবে নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে বলছেন বিশ্লেষকরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কানাডার সঙ্গে বাণিজ্য অবকাঠামোগত ইস্যুতে কড়া ভাষায় বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্টারিও ও মিশিগানের মধ্যে নির্মিত নতুন সেতু, শুল্ক নীতি এবং চীনের সঙ্গে কানাডার সম্ভাব্য চুক্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তার অভিযোগ, অন্টারিও মিশিগান সেতুটি প্রায় পুরোপুরি মার্কিন উপকরণ ছাড়াই নির্মিত হয়েছে এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বাই আমেরিকান অ্যাক্ট এড়াতে কানাডাকে ছাড় দিয়েছিলেন। ট্রাম্পের দাবি, এই প্রকল্প থেকে যুক্তরাষ্ট্র কোনো সুবিধা পাচ্ছে না। তিনি আরও বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের দুগ্ধপণ্যের ওপর অগ্রহণযোগ্য শুল্ক আরোপ করে মার্কিন কৃষকদের ক্ষতির মুখে ফেলেছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র যথাযথ ক্ষতিপূরণ না পেলে সেতুটি চালু হতে দেবে না বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। ভারত মহাসাগরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ জানান, ভেনেজুয়েলার তেল রফতানি বন্ধের লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমবার আকুইলা 2 নামের এই অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে অভিযান পরিচালনা করা হয়। তার দাবি, জাহাজটি ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করছিল। দীর্ঘ সময় ধরে জাহাজটিকে অনুসরণের পর তাতে উঠে তল্লাশি চালানো হয় বলেও জানান হেগসেথ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, পানামার পতাকাবাহী জাহাজটি জানুয়ারির শুরুতে ভেনেজুয়েলা থেকে প্রায় 7 লাখ ব্যারেল ভারী অপরিশোধিত তেল নিয়ে চীনের দিকে যাত্রা করেছিল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই, বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্ক হার 1% কমে 19। মার্কিন কাঁচামালে তৈরি পোশাক পাঠাতে লাগবে না কোনো ট্যারিফ। এবার দীর্ঘ ছুটির কবলে পড়ছে তৈরি পোশাক খাত। ফেব্রুয়ারি মার্চে মিলছে মাত্র 35 কর্মদিবস। চট্টগ্রাম বন্দরে আন্দোলনের কারণেও ক্ষতির মুখে রফতানি। এবং রফতানি আয়ে মন্দা কাটাতে আশা জাগাচ্ছে ওষুধ, প্রকৌশল, বাইসাইকেল। বৈচিত্র্য আসছে পণ্য ও বাজারে। টেকসই প্রবৃদ্ধির জন্য নীতি সহায়তার তাগিদ। এই ছিল এই সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ কাজল। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।